আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রীবৃন্দ। তোমাদেরকে সকলকে সালাম জানিয়ে আজকে আমি বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রীদের জন্য আজকের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের সাথে আমার আগেও পরিচয় হয়েছে। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা গত ক্লাসে বীমা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আরো কিছু আলোচনা করব এই বীমার প্রথম অধ্যায়, অর্থাৎ বীমার ভূমিকা, যেটা তোমাদের প্রথম অধ্যায় দেওয়া আছে। সেই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এজন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি সর্বপ্রথম শুরু করছি আমার বীমা হলো ঝুঁকি বন্টনের ব্যবস্থা, ব্যাখ্যা করো। আরেকবার দেখো, বীমা হলো ঝুঁকি বন্টনের ব্যবস্থা, ব্যাখ্যা করো। এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 মার্কের এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে। সেই জন্য তোমাদের এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বীমা হলো ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা, অর্থাৎ মানুষের জীবন ও সম্পত্তি আর্থিকভাবে মোকাবেলা করার ব্যবস্থাই হলো বীমা। অর্থাৎ মানুষের যে জীবনের ঝুঁকি ও সম্পদের যে ঝুঁকি আছে, সেগুলা আর্থিকভাবে ক্ষতিপূরণ করার ব্যবস্থাই হলো বীমা। এই বীমা ব্যবস্থা উন্নয়নের প্রথমত সমবায় বা সহযোগিতার মধ্য দিয়ে বিকশিত হয়েছে। সম্ভবত বিপদের একই ঝুঁকির সম্মুখীন অনেক ব্যক্তি সাধারণত একটা তহবিল গঠনপূর্বক, যদি কেউ উক্ত বিপদে ক্ষতিগ্রস্ত হয় তবে তা পূরণের প্রয়াসের মধ্য দিয়েই গ্রিক সভ্যতায় বীমা ব্যবস্থার বিকশিত হয়েছে। তার মানে এখানে গ্রিক সভ্যতার কথাও বলা হয়েছে। ঝুঁকি বন্টনের এই সহযোগিতামূলক ধারণা পরবর্তীতে বীমা ব্যবসার উদ্ভব ঘটেছে। অর্থাৎ আমরা একটু বীমা ব্যবসা সম্পর্কে ধারণা পেলাম। তাহলে এখানে দেখি ঘোষ এন্ড আগরওয়াল, উনি একজন বিখ্যাত বীমা বিশারদ। ওনার কয়েকটা বইও আছে, ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, বা আরো কিছু কিছু আছে, এম এন মিশ্রাও বই আছে। তোমরা এগুলো আরো বড় ক্লাসে বা আরো অন্য যখন আরো মাস্টার্সে পড়বা তখন দেখবা এরকম আরো অনেক বই পাবা। তো উনি যেটা বলেছে, বীমা হলো এমন একটি যৌথ ব্যবস্থা যার মাধ্যমে ঝুঁকির আওতাধীন বা ঝুঁকির সম্মুখীন হতে পারে এমন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টন ঝুঁকি বন্টন করা যায়। অর্থাৎ এমন একটা ব্যবস্থা যেখানে ঝুঁকি বন্টনটা করা যায়। আমি বীমা ঝুঁকি হলো বীমা হলো ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা, এর একটা মোক্ষম উদাহরণ আমি দিই। এই উদাহরণ দিলে তোমরা ভালো মতো এটা বুঝতে পারবে। সাপোজ মনে করো একটা কলেজে তাদের গড় ছাত্র প্রায় 300 আছে, বা গড়ে 300 ছাত্র সাইকেল আছে, সাইকেল চড়ে কলেজে আসলো। তারপর দেখো, এবং বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে বছরে গড়ে 3টা সাইকেল হারানো যায়। এখন সকল সাইকেল যোগে আসা ছাত্রছাত্রীরা প্রতিদিনই সাইকেল হারানোর ভয়ে উদ্বিগ্ন থাকে। 3টি সাইকেলের দাম যদি ধরা হয় 3000 টাকা, তবে 300 সাইকেলের উপরে বার্ষিক ঝুঁকির পরিমাণ হবে 10 টাকা। এখন যদি কর্তৃপক্ষ প্রত্যেক সাইকেলের ঝুঁকির ছাত্রের কাছ থেকে এরূপ ঝুঁকি মোকাবেলা করার জন্য ফান্ড স্বরূপ 10 টাকা করে বা প্রয়োজনে আরো কিছু বেশি নিয়ে একটা তহবিল গঠন করে, তবে একে ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা বলা যাবে।
যদি মাসিক কিস্তি নির্ধারণপূর্বক তা একটু বাড়িয়ে কেউ একে ব্যবসায় হিসেবে গ্রহণ করে, তবে তা বীমা ব্যবসা হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই ৳১০ থেকে যদি কেউ কিছু কিছু টাকা বা দেখা গেছে কোনো বীমা কোম্পানি ৳৫ করে বাড়ালো, তার মানে কি? তার ৳১০ খরচ হবে এভারেজে এবং ৳৫ তার লাভ থাকবে। প্রিমিয়ামের ৳৫ লাভ থাকবে। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারলা। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে বীমা হলো মানুষের জীবন ও সম্পদকে ঘিরে রেখেছে এমন সম্ভাব্য বিপদ বা ঝুঁকি মোকাবেলার জন্য একটি সম্মিলিত আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ বীমা হলো এরকম একটি ঝুঁকির আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকির মধ্যে রয়েছে এরকম হাজারো মানুষের জীবন যে সম্পত্তি, যা তোমরা আমার আগের ক্লাসে পড়েছো। তোমাদেরকে এখন আমি পরবর্তীতে বীমার আর নিশ্চয়তা অ্যাসুরেন্স এর প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানি। আমরা এখন বীমা ও নিশ্চয়তার মধ্যে পার্থক্য, এটাও কিন্তু ৪ মার্কের জন্য খুবই কমন তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমি একটু পড়ি। দেখো, বীমার ক্ষেত্রে ইন্স্যুরেন্স ও অ্যাসুরেন্স দুটি সমার্থক শব্দ। অর্থাৎ ইন্স্যুরেন্স অর্থ বীমা আর অ্যাসুরেন্স অর্থ নিশ্চয়তা। অর্থাৎ এই দুটি হলো সমার্থক শব্দ। বীমা হলো জীবন বা সম্পত্তির বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা। বীমা ব্যবসার ক্ষেত্রে অ্যাসুরেন্স শব্দটি দাবি পূরণের নিশ্চয়তা। অর্থাৎ যখন আমার সম্পদের ক্ষতি হবে, তখন এই সম্পত্তি ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই নিশ্চয়তা প্রদান করা হয়। অনেকেই আবার মনে করে যে বীমা এবং নিশ্চয়তা, তার মানে ইন্স্যুরেন্স এন্ড অ্যাসুরেন্স শব্দটা একই। কিন্তু এর ভিতরে সূক্ষ্ম কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তো আমরা কি পার্থক্য লক্ষ্য করতে পারি তা আমরা একটু দেখি। ১ নাম্বার দেখো, ঘটনার প্রকৃতি। ঘটনার প্রকৃতিতে বীমার ক্ষেত্রে বলছে, দেখো, কোনো অনিশ্চয়তা বা ঘটনা বা সংগঠনের ফলে উদ্ভব ক্ষতির বিপক্ষে ক্ষতিপূরণের বেলায় এই শব্দটি প্রয়োগ করা হয়। অর্থাৎ যে কোনো একটা বিপদের সম্ভাব্য ক্ষতিপূরণের বেলায় এই শব্দটি প্রয়োগ করা হয়। আর নিশ্চয়তা দেখো, কোনো নিশ্চয়তা ঘটনা, অর্থাৎ যে ঘটনা ঘটা আবশ্যকভাবে এরূপ ক্ষেত্রে অর্থ প্রদানের প্রতিশ্রুতির ক্ষেত্রে নিশ্চয়তা শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমি কাউকে টাকা দিব। সাপোজ দেখা গেছে যে ১৫ আমি কাউকে বা ফেব্রুয়ারি মাসে আমি টাকা দিব। মানে নিশ্চয়তা। এটা হলো নিশ্চয়তা। তাহলে বুঝতে পেরেছ? সংশ্লিষ্টতা দেখো, সম্পত্তির ক্ষেত্রে বীমা শব্দটি বিশেষভাবে প্রযোজ্য বলে অনেকেই মনে করেন। যেমন মেরিন ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স। অর্থাৎ সম্পত্তির বীমার ক্ষেত্রে বীমা শব্দটি অনেক প্রযোজ্য বলে মনে করে। আবার দেখো, জীবন বীমার ক্ষেত্রে নিশ্চয়তা শব্দটি বিশেষভাবে মানানসই বলে অনেকেই মনে করে। কারণ জীবন বীমা জীবনে ফিরিয়ে দিতে পারে না, এরা নিশ্চয়তা প্রদান করে। ৩ নাম্বার দেখো, অর্থ প্রদানের আবশ্যকতা। অর্থাৎ বীমা চুক্তির ক্ষেত্রে ক্ষতি হলেই মাত্র ক্ষতিপূরণ করা হয়, অন্যথা প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ প্রতিষ্ঠানের লাভ হিসেবে গণ্য হয়ে থাকে। তার মানে কি? অর্থাৎ যদি ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে, কিন্তু যদি ক্ষতি না হয় তাহলে বীমা কোম্পানি কখনোই ক্ষতিপূরণ প্রদান করবে না। আবার দেখো, নিশ্চয়তার ক্ষেত্রে নিশ্চয়তা চুক্তির ক্ষেত্রে বীমা দাবি পূরণের বিষয়টি নিশ্চিত থাকে। আজীবন বীমার ক্ষেত্রে মৃত্যু বা মেয়াদি বীমার ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ অথবা মৃত্যু যে কোনো কারণে বীমা দাবি পূরণের প্রয়োজন পড়ে। বৃত্তি প্রিমিয়ামের ক্ষেত্রে নিশ্চিতভাবে দাবি পূরণ করতে হয়। অর্থাৎ যদি কেউ আহ, জীবন বীমা করে তাহলে তার মৃত্যুর পরে অবশ্যই তাকে বীমা দাবি পূরণ করতে হবে এবং
তার কি হচ্ছে মেয়াদি বীমার ক্ষেত্রেও এটা নিশ্চয়তা প্রদান করতে হবে। মেয়াদ দেখো, বীমা চুক্তিতে সাধারণত স্বল্প মেয়াদী হয়। যে কোনো ধরনের সম্পত্তি বীমা সাধারণত 1 বছরের মেয়াদী হয়ে থাকে, কিন্তু নিশ্চয়তা শব্দটি বীমার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হয়, তা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। অর্থাৎ যদি কেউ আজীবন বীমা করে, তার মানে কি আজীবন দিতে হবে, সেটা কত বছর নির্দিষ্ট নয়। দেখো, শব্দের প্রয়োগ। বীমা শব্দের প্রয়োগ অত্যন্ত ব্যাপক। জীবন ও সম্পত্তি সকল ক্ষেত্রেই এর প্রয়োগ লক্ষণীয়ত। আর নিশ্চয়তা সেটা মানে সীমিত। সেটা সাধারণত দেখা গেছে যে আজীবন এবং মেয়াদী বীমার ক্ষেত্রেই এই নিশ্চয়তা শব্দটা বীমা বিশদরা ব্যবহার করে থাকে। শব্দের উৎপত্তিকাল। বীমা ব্যবসার শুরু থেকে মানে একদম প্রথম থেকেই এইটার শব্দ ব্যবহৃত হয়ে আসছে। আর জীবন বীমা ব্যবসার উৎপত্তির পর থেকে সীমিত পরিসরে এই অ্যাসুরেন্স শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। তার মানে আমরা বীমা এবং নিশ্চয়তার যে সূক্ষ্ম পার্থক্য আমরা দেখলাম, তা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলবে। তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বা, কারণ এখানে 4 মার্কের একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে বিদ্যমান। তারপরে আমরা দেখো বীমা বাজি বা জুয়া খেলা নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ বীমা কোনো বাজি এবং জুয়া খেলার ভিতরে পড়ে না, সেটাই আমি এখন তোমাদের বুঝাবো। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তোমাদের একটু পরে বুঝাই দিচ্ছি। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান, তা আর্থিকভাবে মোকাবেলার ব্যবস্থাই হলো বীমা। বীমার কাজ মানুষের জীবন ও সম্পত্তি ক্ষেত্রে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে মানব জীবনকে স্বাভাবিক, প্রত্যয়ী ও কর্মক্ষেত্র করে তোলে। তোমরা আগেই জানো যে বীমা হলো ঝুঁকি প্রতিবন্ধকতা দূর করার একটা অন্যতম উপায়। তাই বীমা সন্দেহে মানুষের জন্য কল্যাণকর ও বৈধ একটি ব্যবসা। পক্ষান্তরে বাজি খেলা হলো ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা ঘটনা ঘটলে বা না ঘটলে অবিদিত নিশ্চিত ধারণার ভিত্তিতে এক পক্ষ অপর পক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি। অর্থাৎ বাজি খেলাটা কি তোমরা সেটা অনেকেই অনুধাবন করতে পারছো। ফলে এই বাজি খেলাটা অনেকের কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ অপ্রয়োজনীয়, অকল্যাণকর, অশুভ দায় সৃষ্টির সম্মতি হিসেবে গণ্য হয়। অর্থাৎ এই বাজি খেলা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মারামারি, হানাহানির সৃষ্টি হয়। কিন্তু বীমার ক্ষেত্রে এটা কিন্তু আইন দ্বারা বৈধ। আইন দ্বারা বৈধ বিধায় এটি বৈধ ও কল্যাণকর, কখনোই বাজি এবং জুয়া খেলা নয়। বীমা বাজি এবং জুয়া খেলা নয়, তার কপটীয় কারণ আমি একটু ব্যাখ্যা করছি। তোমরা সেই ব্যাখ্যা দেখলেই বুঝতে পারবা। তো দেখো, এক, ঝুঁকির প্রকৃতি। একটু লক্ষ্য রাখো, ঝুঁকির প্রকৃতি। বীমার বিষয়বস্তুর সাথে ঝুঁকি সংশ্লিষ্ট, যে কোনো সময় উদ্ভব হতে পারে, কিন্তু জুয়া খেলায় এরূপ ঝুঁকি থাকে না। এক পক্ষ জিতে আর এক পক্ষ হারে। বীমাযোগ্য স্বার্থ। বীমার ক্ষেত্রে বীমা গৃহীতার বিষয়বস্তুর উপর বীমার স্বার্থ বিদ্যমান থাকে।
কিন্তু কোন জীবন এবং সম্পত্তি বাজি ধরার চুক্তি হিসাবে গণ্য হয়। অর্থাৎ বাজি কখনো কোনো পক্ষের স্বার্থ সংরক্ষণ করতে পারে না। অর্থাৎ সম্পত্তি এবং এই জীবনের বাজি একটা অসম্ভব ব্যাপার। চুক্তির বৈধতা, বীমাটা আইন দ্বারা চুক্তিবদ্ধ, কিন্তু জুয়া এবং বাজি খেলায় সেটা আইন দ্বারা স্বীকৃত নয়। উপযোগিতা একটু দেখো, বীমার একটি বৈধ ব্যবসা মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার ব্যবস্থা করে। বীমা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিরাপদ ও সামাজিক জীবনে স্বস্তি প্রতিষ্ঠা করে। তাই বীমা সারা বিশ্বেই বৈধ ও সম্প্রসারণমুখী ব্যবসা হিসেবে গণ্য। অন্যদিকে জুয়া খেলা অনুৎপাদনশীল, অনুপযোগীশীল, অবৈধ কর্মকাণ্ড হিসেবে প্রত্যেকটা দেশেই বিবেচিত হয়ে থাকে। নীতি নৈতিকতা সংরক্ষণ, তোমরা মানে বীমাটা একটি নীতি নৈতিকতার প্রশ্নের সাথে জড়িত। কারণ এতে সদিচ্ছার নীতি থাকে, ক্ষতিপূরণ চুক্তি নীতি থাকে। কিন্তু অন্যদিকে নীতিহীনতা বা জুয়া খেলার ভিতরে নীতি থাকে না বললেই চলে। তাহলে তোমরা দু একবার রিডিং পড়লে তোমরা এই সম্পর্কে ভালো মতো বুঝতে পারবা। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা নিয়ে আলোচনা করব, বীমা ব্যবসার প্রকারভেদ। এটা কিন্তু খুবই কমন। এটা তোমাদের 10 মার্কের জন্য কোশ্চেন আসবে, অথবা এখান থেকে 1 মার্ক এবং 4 মার্কের কোশ্চেনও আসতে পারে। তাই এই বীমার প্রকারভেদটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। দেখো, বর্তমান সমাজ ব্যবস্থায় যান্ত্রিকীকরণের ফলে মানুষের জীবন উপভোগের যেমনি নানাবিধ সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি নানা ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। আর এই সকল ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার জন্য গড়ে উঠেছে বীমা ব্যবস্থা। বীমা ও উৎপত্তি বিকাশ ক্রমানুসারে যে সকল বীমার উৎপত্তি ঘটেছে তা একটু লক্ষ্য রাখো। অর্থাৎ সর্বপ্রথম যে বীমার উৎপত্তি হয়েছে সেটা হলো নৌ বীমা, তারপরে অগ্নি বীমা, তারপরে জীবন বীমা, তারপরে দুর্ঘটনা বীমা, তারপরে স্বাস্থ্য বীমা এবং তারপরে সামাজিক ও অন্যান্য বীমা। এখন ব্যবসায়ী দৃষ্টিকোণ হতে বীমাকে নিম্নোক্ত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। 1. সাধারণ বীমা। 2 জীবন বীমা। 2 সাধারণ বীমা। 3 সামাজিক বীমা। আমরা এখন দেখো, এম এন মিশ্রা, যিনি ভারতীয় বীমা বিশারদ, ওনার বই, এই ইন্স্যুরেন্স রিলেটেড যতগুলা সাবজেক্ট আছে সবাই ওনার বইটাই ফলো করে আমাদের ভারতীয় উপমহাদেশে। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা অনেক কান্ট্রিতেই এর বইটা ব্যবহৃত হয়ে থাকে, বা বিশেষ করে স্টুডেন্টরা পড়াশোনায় এর সাবজেক্টটা অন্তর্ভুক্ত থাকে। তাহলে জীবন বীমা আমরা কি বলবো? অর্থাৎ বীমা ব্যবসায় যে শ্রেণী বিভাগটা উনি করেছেন তিনি 4 ভাগে করেছেন। 1 ব্যক্তিগত বীমা। 2 সম্পত্তি বীমা। 3 দায় বীমা। 4 বিশ্বস্ততা বীমা। এখন দেখো, ব্যক্তিগত বীমার বলতে এম এন মিশ্র যেটা বুঝিয়েছে সেটা জীবন বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা। এবং সম্পত্তির বীমার ক্ষেত্রে দেখো, নৌ বীমা, অগ্নি বীমা, যানবাহন বীমা, গবাদি পশু বীমা, শস্য বীমা, কলকবজা বীমা, চৌর্য বীমা। আবার দায় বীমা দেখো, তৃতীয় পক্ষ বীমা, কর্মচারী বীমা, নিয়োগকারী দায় বীমা,
পুনর্বীমা, বিশ্বস্ততা বীমা, ন্যায় রক্ষণ বীমা, ধার বীমা, সুবিধা বীমা। আমি এই সব বীমার যে বিষয়বস্তু আছে তা আমি দেখিয়ে দিচ্ছি। ১ নাম্বার, ব্যক্তি বীমা বলতে আমরা সাধারণত ব্যক্তি জীবনের যে সুবিধা অসুবিধা এবং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে বা যে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত সেগুলাকেই বোঝায়। অর্থাৎ মানুষের ব্যক্তি জীবনকে ঘিরে যে সকল ঝুঁকি বিদ্যমান তা দূর করার জন্য যে সকল বীমা ব্যবসা রয়েছে তাকে ব্যক্তিগত বীমা বলে। তার মানে তোমরা এই বীমা ব্যবসাটা ভালো মতো দেখতে পেরেছো বা বুঝতে পেরেছো। দেখো, ১ নাম্বার আছে জীবন বীমা। জীবন বীমাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বীমা। এই সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ একটা অধ্যায় আছে জীবন বীমা। এটা ২য় অধ্যায় সম্ভবত। তোমরা যারা নাইন যারা একাদশ শ্রেণীতে ফিনান্স ব্যাংকিং ছিল তারা অবশ্যই এ সম্পর্কে ভালোই অবগত আছো। তো তোমাদের খুবই সুন্দর একটা অধ্যায়। দেখো, জীবন বীমা বলতে বোঝায় মানুষের জীবনের উপরে সম্পাদিত বীমা চুক্তিকে জীবন বীমা বলে। এক্ষেত্রে নিজের জীবনের উপর বীমা করা যায়। বীমাযোগ্য স্বার্থ থাকলে অন্যর জীবনের উপরে বীমা করা হতে পারে। অন্যান্য বীমা ক্ষতিপূরণের চুক্তি হলেও জীবন বীমা সাধারণত নিশ্চয়তা চুক্তি। সেটা আমি পার্থক্যের ভিতরে কিন্তু বুঝিয়েছি। অ্যাসুরেন্স। কোনো কারণে দেখো, কোনো কারণে না কোনো সময়ে দাবি পাওয়া যায়। অবশ্য নির্দিষ্ট মেয়াদ শেষে একবারে টাকা পরিশোধ না করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট হারে বৃত্তি প্রদান করা হবে। এ মর্মে জীবন বীমার চুক্তি করা যেতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে জীবন বীমা করা যেতে পারে। ২ নাম্বার দেখো, দুর্ঘটনা বীমা। ব্যক্তি দুর্ঘটনা বীমা সেটা কি? দেখো, কোনো দুর্ঘটনা বা কোনো নির্দিষ্ট রোগ ব্যাধিতে প্রস্তাবিত বীমা গ্রহীতা উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়ে গেলে বা মারা গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এই মর্মে বীমা চুক্তি করা হলে তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বলে। তার মানে বিষয়টা তোমরা ভালো মতোই বুঝতে পারলে। অর্থাৎ এক্ষেত্রে চুক্তি অনুযায়ী বীমা প্রিমিয়াম একবারে বা কিস্তিতে পরিশোধ করা হতে পারে। মানসিক অক্ষমতার জন্য এরূপ বীমা গ্রহণ করা যায়। আততায়ী কর্তৃক আহত বা নিহত হওয়ার বিপক্ষে এরূপ বীমাপত্র খোলা হয়। অন্যান্য ব্যক্তিগত বীমা। অন্যান্য ব্যক্তিগত বীমা এটি আছে দুর্ঘটনার বীমা, যানবাহন বা মোটর গাড়ি বীমা, শস্য বীমা, কলকাবজা বীমা, বিমান বীমা, ঘূর্ণিঝড় বীমা। এই বীমাগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে এর সাথে সম্পর্কযুক্ত থাকে। দেখো, ২ নম্বর আছে সম্পত্তি বীমা। সম্পত্তি বীমা বলতে আমরা সাধারণত সম্পদের উপরে মানুষের যে স্থায়ী সম্পদ বা অন্যান্য যে সম্পদগুলো আছে এই সম্পদের উপরে যে বীমা করা হয় তাকে এই সম্পত্তি বীমা বলা হয়। দেখো, সম্পত্তি বীমা সম্পত্তি বীমার ক্ষেত্রে বীমাকৃত সয় সম্পদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বা আংশিক ক্ষতি হলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে
সময় মতো ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। অর্থাৎ এরূপ বীমা চুক্তিতে প্রিমিয়াম একবারেই প্রদত্ত হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতি হলে শুধুমাত্র এক্ষেত্রে ক্ষতিপূরণের প্রশ্ন আসে। অন্যথায় প্রাপ্ত অর্থ প্রিমিয়াম কোম্পানির লাভ হিসেবে গণ্য হয়। তার মানে যদি আমার সম্পদের ক্ষতি না হয় তাহলে কি হবে আমার? এই যে আমি প্রিমিয়ামটা টাকাটা দিব, এই টাকাটা বীমা কোম্পানির লাভ হিসেবে গণ্য হবে। তারপর দেখো এই সম্পত্তি বীমাকে কয়েক ভাগে ভাগ করছে। দেখো, এক, নৌ বীমা। নৌ বীমা নৌপথে পণ্য সামগ্রী পরিবহনকালে বহিত পণ্য, জাহাজ বা নৌযান, পণ্যের মাশুল, ভাড়া ইত্যাদি ইত্যাদি যে কোনো সম্ভাব্য ক্ষতির বিষয়ে যে বীমা করা হয় তাকে নৌ বীমা বলে। বাংলাদেশে বহাল ১৯৩৮ সালে বীমা আইনের ২ ধারায় উল্লেখ আছে যে পণ্য, পণ্য মাশুল এবং আইনগতভাবে বীমার উপযুক্ত অন্যান্য স্বার্থসহ যে কোনো ধরনের জাহাজ সংক্রান্ত বীমা চুক্তিকেই নৌ বীমা বলা হয়। তাহলে এই সম্পর্কে আমরা একটু জানলাম। নৌ বীমা নিয়ে তোমাদের একটা অধ্যায় আছে, সেখানে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে দেখো অগ্নি বীমা। যে বীমা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী বীমা গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি দেয় তাকে অগ্নি বীমা বলে। এক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ সকল ধরনের ক্ষতির জন্যই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকে। অন্যান্য বীমা আছে, সেটা হলো নৌ এবং অগ্নি বীমা ব্যতীত অন্য যে সকল বীমা আছে, দুর্ঘটনা বীমা, যানবাহন বীমা, শস্য বীমা, কলকবজা বীমা, বিমান বীমা, ঘূর্ণিঝড় বীমা প্রভৃতি আছে। এই সম্পর্কে আমি পরবর্তীতে অন্যান্য যে বীমাগুলো আছে অধ্যায়, সেখানে নিয়ে আলোচনা করব। গবাদি পশু বীমা, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এখন দায় বীমাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের দেশে প্রচুর কলকারখানা বা ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে দেখো দায় বীমাটা কিভাবে মালিককে সাহায্য করে। দায় বীমার ক্ষেত্রে এক পক্ষ ঝুঁকিজনিত দায় বীমা চুক্তির মাধ্যমে বীমা কোম্পানির উপর ন্যস্ত করা হয়। অর্থাৎ এরূপ চুক্তি মোতাবেক নির্দিষ্ট ঝুঁকিজনিত কোনো ধরনের ক্ষতিপূরণ করার জন্য বীমা গ্রহীতার ন্যায় বীমাকারী প্রতিষ্ঠানও সমভাবে দায়বদ্ধ থাকে। শিল্পে নিয়োজিত শ্রমিকের কার্যক্ষেত্রে যে কোনো ধরনের অঙ্গহানির জন্য ক্ষতিপূরণ করতে আইনগত শিল্প মালিক বাধ্য। এক্ষেত্রে শিল্প শিল্পপতি এরূপ ক্ষতিপূরণের জন্য যদি বীমা চুক্তি করে তবে তার দায় বীমা হিসেবে গণ্য হয়। অর্থাৎ এখানে নিয়োগকর্তা মানে আমার প্রতিষ্ঠানে যদি কেউ কোনো কর্মচারী আহত বা অঙ্গহানি ঘটনা ঘটে তাহলে আমি দায়ী থাকবো। তাও আমি দায়ী যেহেতু থাকবো, তার মানে কি আমি এই দায় এড়ানোর জন্য আমি এই দায় বীমা করব। এই দায় বীমার শ্রেণী বিভাগে দেখো নিয়োগকারী দায় বীমা, কর্মচারী বীমা, তৃতীয় পক্ষ বীমা, গণদায় বীমা, পেশাগত ক্ষতিপূরণ বীমা, পণ্য আদায় বীমা, পুনর্বীমা ইত্যাদি। তারপরে আছে বিশ্বস্ততার বীমা। বিশ্বস্ততা বলতে আমরা সেটার বলার আক্ষেপ রাখে না। তোমরা এ সম্পর্কে ভালোই মতো অবগত আছো যে দেখো কারো প্রবঞ্চনা বা অসাধুতার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরূপ ক্ষতির হাত থেকে আর্থিক নিষ্কৃতি লাভের জন্য যে বীমা করা হয় তাকে বিশ্বস্ততা বা সততা বীমা বলে। অনেক সময় কর্মীদের প্রতারণা বা অসাধুতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আবার দেনা পরিশোধ না করার কারণে ক্রেতা সরবরাহকৃত পণ্যের মূল্য পরিশোধ না করার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে
বীমা কোম্পানি প্রিমিয়ামের বিনিময়ে এরূপ এরূপ ঝুঁকি বহনের দায়িত্ব গ্রহণ করে এবং বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তা ক্ষতিপূরণের ব্যবস্থা করে। অবশ্য বীমা কোম্পানি এক্ষেত্রে উক্ত দায়িত্ব বা প্রবঞ্চনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার পাওনা আদায় করে থাকে। অর্থাৎ এই বীমা দাবিটা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। এই বীমা দাবিটা তিন ধরনের সাধারণত হয়ে থাকে: ন্যায় রক্ষণ বা আস্থা বীমা, ধার বীমা বা ঋণ বীমা, সুবিধা বিশেষ অধিকার বীমা। অর্থাৎ এর শ্রেণী অনুযায়ী একে ভাগ করা হয়েছে। দেখা গেছে যে উদাহরণ দিই যে ধরনের বীমা সম্পত্তি বীমাকে সাধারণত বীমা এবং জীবন বীমা ছাড়া অন্য কোনো ব্যক্তিগত বীমাকে সামাজিক বীমা বলা হয়, বা এগুলো শ্রেণী বিভাগটাই আছে। শুধুমাত্র এখানে আসতে পারে বিশ্বস্ত বীমা কি, আর যদি 10 মার্কের আসে তাহলে পূর্ণাঙ্গ কোশ্চেনটাই তোমাদের আসবে। তাহলে তোমরা আমার এই অধ্যায় থেকে ভালো মতো বুঝতে পেরেছো। আমি এখন পর্যালোচনা করছি। বীমা হলো ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা। এর যথেষ্ট আমি প্রমাণ উদাহরণ সহ তোমাদেরকে দিয়েছি। এর কারণে আমি জানি তোমরা এটা ভালো মতোই বুঝতে পেরেছো। বীমা নিশ্চয়তা ঝুঁকি খেলা নয়। এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 মার্কের খুব সুন্দরভাবে এটা আসতে পারে। বীমা বাজি বা জুয়া খেলা নয়। এটাও খুব সুন্দরভাবে তোমাদের ভালো মতো আমি বুঝিয়ে দিচ্ছি। এটা 4 মার্কের থাকতে পারে। তারপরে 10 মার্কের একটা কোশ্চেন, বীমার প্রকারভেদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। এখানে এম এন মিশ্র যেভাবে বীমার ভাগ করেছে সেটাই সাধারণত আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যে ব্যক্তিগত বীমা, সম্পত্তি বীমা, দায় বীমা এবং বিশ্বস্ততা বীমা। অর্থাৎ বীমা শ্রেণী বিভাগটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবা, যে বীমার ক্ষেত্রে সর্বপ্রথম নৌ বীমার উদ্ভব ঘটেছে, তারপরে অগ্নি বীমা, তারপর জীবন বীমা, দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা উদ্ভব ঘটেছে। তো আমরা ব্যক্তি জীবন, অর্থাৎ ব্যক্তির ব্যক্তির জীবন বলতে আমরা সাধারণত জীবন বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা, অর্থাৎ ব্যক্তি রিলেটেড যে বীমাগুলো আছে বা সেগুলাকে আমরা ব্যক্তিগত বীমা বলে থাকি। তারপরে সম্পদ, দায়। দায় মানে আমি যখন কারখানার একটা মালিক, সেখানে আমার প্রতিষ্ঠানে যতজন কর্মচারী কাজ করবে সবাই আমার এর আওতায়ভুক্ত। তার মানে কি, বিশ্বস্ততা বীমাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বীমা বলে বিবেচিত হয়। তাহলে ভালো মতো বুঝতে পারলা। তোমরা আরেকটু দেখো, সম্পত্তি বীমা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নৌ বীমা, অগ্নি বীমা, যানবাহন বীমা, গবাদি পশু বীমা। গবাদি পশু বলতে আমরা আমাদের গৃহপালিত পশু, সেটা আমরা গরু, তারপরে দেখা গেছে যে মুরগি, হাঁস মুরগির খামারের উপরে আমরা এটা করতে পারি। বাংলাদেশে আহ, কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি গবাদি পশুর প্রজেক্ট শুরু করেছিল, কিন্তু আহ, দৈব কারণে আপাতত বন্ধ আছে। তবে আবার অনেক কোম্পানিগুলো এগুলো শুরু করেছে। শস্য বীমা আমাদের দেশে নাই। শস্য বীমাটা হলো আমাদের উৎপাদিত শস্য, যেমন ধান, পাট, সরিষা, এই অর্থকারী যে ফসল আমাদের আছে, এই ফসল খুব সম্ভাব্য বিপদের ক্ষতির হাত থেকে, প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট ক্ষতির হাত থেকে আমার এই শস্য রক্ষা করার জন্য যে বীমা করা হয় তাই হলো শস্য বীমা। কলকাবজা বীমা। কলকাবজা বীমাটা হলো যে আমার ফ্যাক্টরির যন্ত্রপাতি, সাপোজ আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে একটা প্রিন্টিং মেশিনে যদি আমার দেখা গেছে যে দাম কত
প্রায় 5 কোটি টাকা বা 10 কোটি টাকাও থাকতে পারে একটা প্রিন্টিং মেশিনের দাম। তাহলে এটা কিন্তু অনেক টাকা। তো আমি এটা যাতে নষ্ট না হয়ে যায় বা এটা যদি যথাযথ সংরক্ষণ করা হয় বা এজন্য আমি এটার বীমা করব। চৌর্য বীমা মানে চুরি বীমা, যে আমার পণ্য সামগ্রী চুরি হতে পারে এই ভয়ে আমি যে বীমাটা করব সেটাই হলো চৌর্য বীমা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো আমার আজকের এই আহ, অধ্যায়টা। পরবর্তীতে আমি তোমাদেরকে তোমাদের মাঝে নিয়ে হাজির হব অন্য একটি অধ্যায়, যেটা তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হব এই অধ্যায়ে। তো আজকের মতো আমি সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিনকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মন্ডলী। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ সাফায়েত হাসান আজকের মতো অনার্স তৃতীয় বর্ষ ছাত্রীদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আবার অন্য ক্লাসে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনায় আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।